আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে হঠাৎ ভূতের দেখা চ্যানেলে। আজকের গল্পটি এক ভয়ঙ্কর কালো জাদুর কাহিনী, যেখানে এক নারী নিজের গর্ভের সন্তানকে ব্যবহার করে প্রতিশোধ নিতে চেয়েছিল। কিন্তু জানেন কি, সেই কালো জাদুই তার জীবনের সবচেয়ে বড় অভিশাপে পরিণত হল। তাহলে আর দেরি কেন, শুনে নিন কালো জাদুর অভিশাপ। আপনি আমায় যা বলবেন বাবা, আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি যা করতে বলবো পারবি তো? হ্যাঁ বাবা, আপনি একবার আদেশ করুন আমায়। ভেবে দেখ, এরপর কিন্তু আর নিজের কথা ফেরাতে পারবি না। ঠিক আছে ফকির বাবা। তোর গর্ভের সন্তানের বয়স কত? কেন বাবা, আমি যে প্রশ্নটা করেছি তার উত্তর দে। 7 মাস বাবা। তুই যাকে কালো জাদু করতে চাইছিস, তার জন্য এই সন্তানটার প্রয়োজন হবে যে। কথাটা শুনে ফারজিয়া যেন আঁতকে ওঠে। কাপা কাপা গলায় ফকির বাবা রহমান সাহেবকে বলে উঠল, আপনার কথা বুঝতে পারছি না আমি বাবা। তুই যদি নিজের কাজে নিশ্চিত সফলতা চাস, তবে এই 7 মাসের গর্ভটাকে যে ব্যবহার করতে হবে তোর। কিন্তু ফকির বাবা, এটা যে আমার সন্তান, আর আমার গর্ভের সন্তানকে আপনি কাজে ব্যবহার, সেটা আমার উপর ছেড়ে দে। আগে বল তুই রাজি কিনা। ফারজিয়া মাথা নিচু করে বসে থাকে কিছুক্ষণ। তারপর ফকির বাবা রহমান সাহেবকে কিছু একটা বলতে যাবে সে। কিন্তু ফকির বাবা, এটা যে আমার সন্তান, আর আমার গর্ভের সন্তানকে আপনি কাজে ব্যবহার কি করে করবেন, সেটা আমার উপর ছেড়ে দে। আগে বল তুই রাজি কিনা। ফারজিয়া মাথা নিচু করে বসে থাকে কিছুক্ষণ। তারপর ফকির বাবা রহমান সাহেবকে বলতে শুরু করে, ঠিক আছে, আমি রাজি বাবা, আপনি শুধু বলুন কি করতে হবে আমায়। রহমান ফকির ফারজিয়াকে বসিয়ে রেখে তার ঘরের ভেতরে গেলেন। খানিকভাবে হাতে কিছু একটা নিয়ে ফিরে আসে। এটা কি ফকির বাবা? এটা মন্ত্রপুত সূচ। আজ থেকে প্রতিদিন মধ্যরাতে এই সূচটা দিয়ে তুই নিজের গর্ভে আঘাত করবি। ফকির বাবার কথা শুনে ফারজিয়া যেন হাঁ হয়ে গেল। আপনি কি বলছেন এটা? এই সূচ দিয়ে আঘাত করলে আমার মৃত্যু যে নিশ্চিত। ফারজিয়ার কথা শুনে ফকির বাবা হো হো করে হেসে উঠলেন। আপনি তামাশা করছেন আমায় নিয়ে? মূর্খ, আমি কি বলেছিলাম স্মরণে নেই? এটা মন্ত্রপুত সূচ। তুই এটা দিয়ে গর্ভে আঘাত করলে নিজে টেরও পাবি না, কষ্ট পাবে তোর গর্ভের সন্তান। আর তোর সন্তানের আঘাত মানেই শত্রুর আঘাত। কি মগজে ঢুকলো কিছু? আমি বুঝে গেছি বাবা, এবার আমি নিজেই নিজের কাজ করতে পারবো। ঠিক আছে, আর শোন, ভুলেও নিজের সন্তানের জন্য দরদ দেখাতে যাস না। যদি দেখাস, তবে ভেবে নিবি তোর শত্রু বেঁচে গেল। আপনাকে আর কিছু বলতে হবে না বাবা, এবার অনুমতি দিন। যা, আর সুচটা সাবধানে রাখবি, যাতে অন্য কারোর হাতে না পড়ে এটা, তবে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। ফারজিয়া ফকির বাবার আস্তানা থেকে সোজা নিজের বাসায় চলে গেল। বাসায়ও শ্বশুর শাশুড়ি, স্বামী, ফারিজের প্রথম পক্ষের স্ত্রী আইরিন। ফারজিয়া বাসায় ঢুকতেই আইরিনের সামনে পড়ে। কি ব্যাপার বোন, এভাবে আমাদের না বলে কোথায় গিয়েছিলে তুমি? এই তো, আর কোথায় যাব আপা, একটু মেডিকেল চেকআপের জন্য গিয়েছিলাম। তুমি একাই মেডিকেল চেকআপের জন্য চলে গেলে? আমায় বা ফারিজকে তো বলতে পারতে একবার। কি যে বলেন আপা, তার আর কি আমার জন্য সময় থাকে? তা না হয় বুঝলাম, কিন্তু তোমার আমাকে নিয়ে যাওয়া প্রয়োজন ছিল। ঠিক আছে, এবার আম্মা দেখার আগে আর কোনো কথা না বলে ঘরে চলে যাও। ঠিক আছে আপা। মুচকি হেসে ফারজিয়া উপরে ঘরে চলে যায়। ফারজি অপেক্ষা করতে লাগলো কখন রাত হবে, আর সে তার কাজ শুরু করে দেবে। কিন্তু আজ সময় যেন তার সাথে বেইমানি শুরু করে দিয়েছে। কিছুতেই কাটতে চাইছে না। রাত প্রায় 12:30। ফারজিয়া ভালো করে লক্ষ্য করে দেখল বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে কিনা। ভালো করে চারপাশটা দেখে নিজের রুমের দরজা বন্ধ করে দেয় সে। এবার তার কাজটা শুরু করতে হবে। ফারজিয়া ফকির বাবার দেয়া সেই সূচটা দেয়া করল, পেট থেকে শাড়িটা সরিয়ে নিল, একটা মোমবাতির আলোতে সূচের অগ্রভাগটা ভালো করে গরম করে নিল। তারপর চোখ বন্ধ করে সূচটা নিজের গর্ভের ভেতরে ঢুকিয়ে দিল। ফারজি অপেক্ষা করছে কখন একটা আর্তচিৎকার তার কানে ভেসে আসবে। একটু পর আইরিনের ঘর থেকে একটা চিৎকারের আওয়াজ ভেসে আসে। আরে কি হলো তোমার? এত রাতে এইভাবে চিৎকার চেঁচামেচি কেন করছো? কিছু বুঝতে পারছি না, পেটটা ছিঁড়ে গেল আমার।
মা গো, কি যন্ত্রণা! আইরিন কি যন্ত্রণা চুপ করে থাকে। তারপর ফারজিয়া নিজের মতো করে নিজের সন্তানকে আঘাত করতে থাকে, আর সে কালো শক্তি তার কাজে লাগে না। ফারজিয়ার সূচটা তার পেটের ভিতরে ঢুকিয়ে দিতেই পাশের ঘর থেকে আইরিন চিৎকার দিয়ে ওঠে। এরপর ফারজিয়া একের পর এক ক্রমাগত সূচের অগ্রভাগ দিয়ে নিজের পেটের ভেতরে আঘাত করতে থাকে। মা গো, মা জ্বলে পুড়ে গেল, আর সহ্য করতে পারছি না আমি। আরে কি হলো তোমার? জানি না, আমি কিছু না। আহ, আল্লাহ গো, এই অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছি না আমি। হায় খোদা, এত রাতে কি করি আমি এখন? কিছু একটা করো তুমি, নয়তো মারা যাব আমি। খোদা, এটা কি হয়ে গেল আমার? তারিফ কিছুই বুঝতে পারছে না। এত রাতে তার স্ত্রীর কি হতে পারে? ওরে অনাকাঙ্ক্ষিত আচরণ বিচলিত করতে তুলছে তাকে। একটু পর দরজা ঠেলে ঘরের ভেতরে ফারজিয়া ঢুকে পড়ে। কি হলো আপা, আপনার কি হলো? আমি জানি না, বোন, আমায় বাঁচাও বোন। আপা, এরকম কেন করছেন? কিছু তো বলুন আমায়। আমি কি করে বলবো? আর তুমি অবস্থায় ছুটে কেন এলো? পাগল হয়ে গেছেন আপনি? আমার বড় বোন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, আর আমি শুয়ে শুয়ে আরাম করব? ফারজিয়া খুব ভালো করে জানে আইরিনের যন্ত্রণা একটু পর কমে যাবে। থাক, আজকে রাতের জন্য এটুকুই যথেষ্ট। আইরিনকে তিলে তিলে কষ্ট দিয়ে মারতে চায় ফারজিয়া। একটু পর আইরিনের পেটের ব্যথাটা কমতে শুরু করে। এখন কেমন লাগছে আপা? যন্ত্রণাটুক কমে আসছে। তুমি কোনো চিন্তা করো না আপা, আমি তো আছি। আমি থাকতে চিন্তা কিসের? যত প্রকার ছলকলা আছে সব প্রদর্শন করে ফারজিয়া ওর স্বামীর ঘর থেকে বিদায় নিল। রাত কেটে সকাল হয়ে আসলো। আজকেও ফকির রামন সাহেবের ডেরায় যেতে হবে, কিন্তু আজ কি অজুহাত দিয়ে যাবে সে? প্রত্যেক দিন তো আর একই অজুহাত দেয়া যায় না। বাসায় কাউকে কিছু না বলে ফারজিয়া চুপি চুপি বেরিয়ে পড়ে। ফকির বাবা ডেরায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টার মতো লেগে গেল। বাবা, আমি এসে গেছি। এসে গেছো? খুব ভালো পড়েছ। এবার চলো আমাদের পরবর্তী কাজ শুরু করি। এখন কি কাজ করতে হবে বাবা? রহমান ফকির ফারজিয়ার চোখে একটা কাপড় দিয়ে বেঁধে দিল। ফারজিয়ার সাথে কি করতে চাইছে এই ফকির? কিছুই বুঝতে পারছে না সে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি বাবা? আহ, চুপ করে থাক না, সময় হলে সব জানতে পারবে। প্রায় অনেকক্ষণ পর ফারজিয়ার চোখের বাঁধনটা খুলে দেওয়া হলো। চোখ মেলে চারদিকটা ঘুরে দেখতে থাকে মার্জিয়া। জায়গাটা ভীষণ অদ্ভুত। রহমান ফকির হাতে করে একটা জ্বলন্ত লোহাথণ্ড নিয়ে এসে ফারজিয়ার সামনে দাঁড়ালো। লোহাটা আগুনে পুড়ে লাল টকটক করছে। এটা দিয়ে কি হবে বাবা? এইখানে বস। এই লোহার দণ্ডটা তোর যোনিপথ দিয়ে জরায়ু গহ্বরে প্রবেশ করাতে হবে। ভয়ে কেঁপে উঠল ভার্জিয়ার দেহ। এটা কি বলছেন আপনি বাবা? না বা, আমি এই ধরনের কোনো কাজ করতে পারবো না। আপনি অন্য কোনো উপায় থাকলে বলুন। খুব তো শোয়ানা আছিস তুই। নিজের কার্যসিদ্ধিও করবি আর আমার কথাও মানবি না। হ্যাঁ, তাই। ঠিক আছে, তোর কাছে আর একটা উপায় আছে। এই লোহার উত্তপ্ত দণ্ডটা তোর মুখের ভেতর দিয়ে প্রবেশ করাবো আমি, আর তোর শত্রু তার ভয়ানক যন্ত্রণা অনুভব করবে। ঠিক আছে বাবা, তবে তাই করুন। আমি আপনার এই প্রস্তাবে রাজি। ফারজিয়াকে বিছানার ওপর শুইয়ে দিল। ফারজিয়া হা করতেই রহমান ফকির লোহার দণ্ডটা ওর মুখের ভেতরে প্রবেশ করাতে লাগল। জিনিসটা মুখের ভেতর দিয়ে পেটের দিকে যাচ্ছে এটা অনুভব করতে পারছে ফারজিয়া। একটু পর ফকির বাবা ফারজিয়ার পেট থেকে শাড়িটা সরিয়ে ফেলে। ওর নাভির ওপরে হাত ঘোরাতে লাগল। একটা বিশ্রী শিহরণ অনুভব হচ্ছে ফারজিয়ার। এরপর যা ঘটল, ফারজিয়া শুধু হাঁ করে চেয়ে রইল। লোহার দণ্ডটা ফারজিয়ার নাভির পাশ থেকে বাইরে বেরিয়ে এলো। কালো জাদুর মাধ্যমে এটাও করা সম্ভব ভাবতে পারেনি ফারজিয়া। তার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগল। কাজ হয়ে গেছে কি বাবা? কিভাবে এত তাড়াতাড়ি কাজ শেষ হয়? রহমান ফকির ফারজিয়ার পেটের ভেতরের উত্তপ্ত লৌহ দণ্ডটা একবার বের করছে, আবার প্রবেশ করছে। ফারজিয়া তার সকল কর্মকাণ্ড নিশ্চুপ হয়ে দেখে যাচ্ছে। এরপর রহমান ফকির একটা বড় আকৃতির লোহা নিয়ে আসে। লোহাটা ফারজিয়ার গলার নড়লি বরাবর রেখে একটা হাতুড়ি দিয়ে আঘাত করতে লাগল। ভয়ে প্রাণ বেরিয়ে যাবার মতো অবস্থা ফারজিয়ার। তারপরেও মনে একটা আলাদা প্রশান্তি পাচ্ছে সে। নিশ্চয়ই আইরিন এখন দারুণ কষ্ট পাচ্ছে। সেটা কল্পনা করে করে এই পৈশাচিক দৃশ্য উপভোগ করছে সে।
আর কত বাবা? দাঁড়া, আর মাত্র একটা স্টেপ বাকি। এটা নিশ্চয়ই আরো ভয়ানক হবে, তাই না? এত কথা না বলে চুপচাপ সবটা দেখে যা। রহমান ফকির একটা ঝুড়ির ভেতর থেকে দুটো দড়ি বের করে। দড়ি দুটো ফারজিয়ার কানের ভেতরে ঢুকিয়ে দেয়। ধীরে ধীরে দড়ি দুটো তার নাক দিয়ে বেরিয়ে আসতে থাকে। কিন্তু কি এটা? ভয়ে চিৎকার দিয়ে ওঠে ফারজিয়া। তার নাকের ভিতর থেকে দুটো কুচকুচে কালো সাপ বেরিয়ে আসে। তখন বাড়িতে আইরিন চিৎকার জুড়ে দিয়ে মাটিতে শুয়ে পড়ে। বাবা গো বাবা, জ্বলে পুড়ে গেল, আমার বলাটা জ্বলে গেল। ক্রমে ক্রমে আইরিনের সারা দেহে বিষ ছড়িয়ে যাচ্ছে। সবার সামনে অজ্ঞান হয়ে যায় আইরিন। তারিফ তাকে কোলে করে বিছানায় শুইয়ে দেয়। আজকের মতো কাজ শেষ, এবার বাসায় ফিরে যা। ঠিক আছে বাবা, আমি আসি তাহলে। দাঁড়া, একটু অপেক্ষা কর। একটা কাপড়ের পুতুল ফারজিয়ার হাতে দিয়ে ফকির সাহেব তাকে সবটা বুঝিয়ে দেয়, কিভাবে কি করতে হবে ইত্যাদি ইত্যাদি। আর হ্যাঁ, পুতুলটা যাতে ভুলেও কারোর হাতে না পড়ে, তবে কিন্তু উল্টো তোর সর্বনাশ হবে, বুঝলি? অন্য কেউ এই পুতুলটা নিয়ন্ত্রণ করলে তার কুপ্রভাব তোর ওপরে পড়বে, এটা ভুলে যাস না। আমি বুঝে গেছি বাবা, এবার আসি। ফারজিয়া যত দ্রুত সম্ভব বাসায় ফিরে যায়। বাসায় ফিরে সবটা বুঝতে পারে সে। আইরিন মারাত্মকভাবে ঘায়েল হয়েছে আজ। মনে মনে ফকির বাবাকে ধন্যবাদ দেয় সে। এভাবে কষ্ট দিয়ে দিয়ে আইরিনকে শেষ করবে সে। ফারজিয়া পুতুলটা আলমিরার ভেতরে লুকিয়ে রাখে, যাতে কেউ দেখতে না পায়। কিন্তু তারিফ তার অজান্তেই সবটা দেখে ফেলে। মনে মনে একটা সন্দেহের উদ্রেক হয় তারিফের। ফারজিয়া বাইরে যেতেই পুতুলটা বের করে নিজের কাছে রেখে দেয় সে। আজ রাতেই ফারজিয়াকে পরীক্ষা করবে সে। দেখতে হুবহু একই রকম একটা পুতুল আলমিরার পেছনে রেখে দেয় সে। কালো জাদুর ব্যাপারে টুকটাক জ্ঞান আছে তারিফের। একটা সূচ হাতে নিল তারিফ। তারপর সূচের ধারালো অগ্রভাগ পুতুলটার গলা বরাবর সজোরে ঢুকিয়ে দিল সে। তারিফ সূচের অগ্রভাগটা পুতুলটার গলা বরাবর ঢুকিয়ে দেয়। এরপর ক্রমাগত একের পর এক আঘাত করতে থাকে। পুতুলটার ঘাড়ে, বুকে, পেটে আঘাত করতে থাকে। তারিফ দেখতে চায় তার স্ত্রী ফারজিয়ার ওপর কোনো প্রভাব পড়ে কিনা। যদি সেটা হয়, তাহলে তারিফের সন্দেহ বিশ্বাসে পরিণত হবে। কিন্তু সেরকম কিছুই লক্ষ্য করছে না তারিফ। একবার বরং ফারজিয়ার কক্ষে গিয়ে দেখা যাক, যদি কোনো ক্লু পাওয়া যায়। তারিফ চুপি চুপি ফারজিয়ার ঘরের দিকে যায়। ঘরের ভেতরে ঢুকেই অবাক সে। ফারজিয়া ঘরে কোথাও নেই। চারপাশটা ভালো করে খুঁজে দেখে তারিফ। না, বাড়ির ভেতরে ফারজিয়া আছে বলে তো মনে হচ্ছে না। একটা কাজ করা যাক, তারিফ বরং একটা ফোন করে দেখতে পারে, যদি কোনো খোঁজ পাওয়া যায়। কিন্তু না, ফোন করেও লাভ হলো না। বারবার কলটার রিজেক্ট করে দিচ্ছে। এত রাতে ফারজিয়া কোথায় যেতে পারে, এটাই ভাবিয়ে তুলছে তারিফকে। অনেক চিন্তাভাবনার পর একটা উপায় খুঁজে পেল তারিফ। যদিও তার ইচ্ছা নেই নিজের স্ত্রীর ওপর পুলিশের মতো নজরদারি করার, এই মুহূর্তে এটা ছাড়ার কোনো উপায় নেই। তারিফ ফারজিয়ার ফোন নাম্বারটা ট্রেস করার চেষ্টা করছে। লোকেশনটা মেন শহর থেকে অনেকটা দূরে, প্রায় 11 কিলোমিটার। এতটা দূর পথে, তাও এত রাতে। ফারজিয়ার কি এমন কাজ থাকতে পারে? না, আর অত সব ভাবলে চলবে না। একটা জ্যাকেট জড়িয়ে রাস্তায় বেরিয়ে পড়ে তারিফ। এদিকে ফকির বাবার কুটিতে। বাবা, আমার একটা বিপদে পড়ে গেছি, আপনি বাঁচান আমায়। বিপদ? কিসের বিপদ? আমার স্বামী ও ও ও আরে কি হয়েছে তোর? যা বলার ভালো করে বল। তারিফ, আমার স্বামী সব জেনে গেছে। ওই পুতুলটা ওর হাতে পড়ে গেছে বাবা। আমি এখন কি করব? কি করেছিস সেটা তুই? ইচ্ছে করছে এক্ষুনি শেষ করে ফেলি তোকে। আপনি কোনো একটা উপায় বলে দিন বাবা। ও নিশ্চয়ই এতক্ষণে পুতুলটার ব্যবহার করে ফেলেছে, আর আমি আপনার কুটিতে আছি বলে তার কোনো প্রভাব পড়েনি আমার উপর। আরে থাম, আমায় ভাবতে দে। কিছু একটা করুন বাবা। আমি যা বলবো করতে পারবি তো? কি বাবা? তোর সন্তানের থেকে নিশ্চয়ই নিজের স্বামীর প্রাণের মায়া বেশি নয়। কি বলতে চাইছেন আপনি? নিজের স্বামীকে মারতে পারবি তো? বাবা, এত বাবা বাবা করিস না মূর্খ। আজ রাতেই তোর স্বামীকে শেষ করে দিতে হবে, নইলে তুই তো বাঁচবেই না, আর তোর কারণে আমার এই কালো জাদুর কুচক্র ফাঁস হয়ে যাবে। এটা আমি কিছুতেই হতে দেব না। কিন্তু কিভাবে মারবো আমি তাকে? এই ছুরিটা নে, এটা একটা মন্ত্রপুত ছুরি। এটা দিয়ে কি হবে? আমার গলাটা কাটবি। আর কি করবি?
ছুরিটা দিয়ে তোর স্বামীর প্রাণ নিতে হবে, আর সেটা আজ রাতের মধ্যেই। এই ছুরি দিয়ে কাউকে একবার আঘাত করলে তার মৃত্যু নিশ্চিত। ঠিক আছে বাবা, আমি তাই করব। ঠিক আছে, এখন পালা এখান থেকে, আর কাজটা শেষ করে আমায় জানাস। তারিফ লোকেশনটা খুঁজতে খুঁজতে ফকির সাহেবের কুঠির কাছাকাছি চলে আসে। ধীরে সন্তর্পণে কুঠির ভেতরে ঢুকে পড়ে সে। ধীরে সন্তর্পণে কুঠির ভেতরে ঢুকে পড়ল তারিফ, কিন্তু না, কাউকেই তো দেখতে পাচ্ছে না ভেতরে। আর এখানে কোনো লোক থাকে বলে মনে হয় না। লোকেশনটা তো এই জায়গাটার আশেপাশেই দেখিয়েছে, তবে তারিফের মাথায় কিছুই ঢুকছে না এই মুহূর্তে। তবে কি কিছু একটা ভুল করে ফেলেছে সে? না, এই জায়গাটা থেকে বরং যত তাড়াতাড়ি সম্ভব বেরোনো যাক। আরও ভালো শিওর হবার জন্য তারিফ আশেপাশের লোকেশনগুলো খুঁজে দেখতে লাগল। হঠাৎ একটা লোক পেছন থেকে তাকে কিছু একটা বলে ওঠে। আপনি কি কাউকে খুঁজছেন বাবু? না, মানে হ্যাঁ, কাউকে খুঁজছিলাম। আরে, এত আমতা আমতা কেন করছেন? আপনি আমায় একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনি তো অনেকক্ষণ ধরে এই জায়গাটার আশেপাশেই ছিলেন, তাই না? হ্যাঁ বাবু, আমার বাসা এখানেই। একটা ভদ্র মহিলাকে কি এখান থেকে যেতে দেখেছেন? লোকটা তারিফের কথা শুনে হাসতে থাকে। কি অদ্ভুত, এখানে হাসার মতো কি বললাম আমি? আরে বাবু, কত লোক এখানে আসে যায়, আপনি কার কথা বলছেন আমি কিভাবে বুঝব? হ্যাঁ, তাও তো ঠিক। তবে আমি একটা মেয়ে লোককে এখান থেকে যেতে দেখেছি প্রায় আধ ঘন্টা আগে। আর হ্যাঁ, উনি বোরখা পরা ছিলেন। হোয়াট? তার মানে মেয়ে লোকটা নিশ্চয়ই ফার্জিয়া। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এখন, আর ভাবলে চলবে না। সামনের দিকে পা বাড়াতেই চমকে ওঠে তারিফ। আরে, আপনি আমার হাতটা কেন ধরেছেন? আরে বাবু, এ তো রাতে আর কোথায় যাচ্ছেন? আমার সাথে বাসায় চলুন না। না ভাই, আমি ঠিক চলে যেতে পারবো, আর আপনাকে অনেক ধন্যবাদ। আরে চলুন না, বাসায় কেউ নেই, বুঝতেই তো পারছেন। লোকটা তারিফকে আপাদমস্তক দেখতে থাকে। বাহ, বড্ড সুপুরুষ তো দেখছি আপনি। চলুন না, হয়ে যাক একটু। তারিফ বুঝতে পারল লোকটা সুবিধের না একদম। আরে, মাথা খারাপ হয়ে গেছে আপনার? ছাড়ুন বলছি। আমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে আপনাকে দেখে বাবু। চলুন না আমার বাসায়। আর হ্যাঁ, আপনাকে কিছু করতে হবে না, শুধু বসে বসে এনজয় নেবেন। তারিফ লোকটার মতিগতি বুঝতে পেরে তাড়াতাড়ি কেটে পড়ে জায়গাটার থেকে। এই পাগল লোকটার পাল্লায় পড়ে অনেকটা সময় নষ্ট করে ফেলেছে। তারিফ চলে যেতেই লোকটা একটা মোবাইল হাতে নেয়। হ্যাঁ ম্যাডাম, আপনি বেরিয়ে গেছেন তো? আমি যতটা সম্ভব আপনার হাজব্যান্ডকে আটকে রেখেছি। হ্যাঁ, আমি অনেক আগেই বেরিয়েছি। তুমি এখন বাসায় ফিরে যাও। আর আমার হাজব্যান্ড কুঠিতে ঢোকার আগে আমায় খবরটা দিয়ে যে উপকারটা করলে, তার জন্য ধন্যবাদ। ঠিক আছে, ভাগ্যিস আপনি আগে থেকেই আমাকে তার ছবিটা দিয়েছিলেন। যাই হোক, আপনি তাড়াতাড়ি বাসায় ফিরে যান। বাই। ফার্জিয়া তার বাসায় পৌঁছে গেল। আজ রাতের ভেতরেই তারিফকে শেষ করে দিতে হবে। ফার্জিয়ার কোনো ইচ্ছে ছিল না তারিফকে মারার, কিন্তু সে তার আর আইরিনের মাঝে এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে এসে পড়ে ঠিক করেনি একদম। এর মূল্য তাকে চোকাতেই হবে। আইরিন ফার্জিয়ার আপন বোন হয়। আইরিনের কোনো সন্তান না থাকাতে তারিফ আইরিনের বোন অর্থাৎ ফার্জিয়াকে বিয়ে করে। কিন্তু এই সংসারে এসে কিছুই পায়নি ফার্জিয়া। তার নিজের বোনকে নিয়ে শ্বশুরবাড়ির সবাই মেতে থাকে, এমনকি তারিফও। ছোটবেলা থেকেই আইরিনকে ভীষণ ঈর্ষা করত ফার্জিয়া। সেই স্বভাব এত ভয়ানক রূপ নেবে কেউ ভাবতে পারেনি। তাই প্রতিশোধ পরায়ণ ফার্জিয়া ঠিক করেছে আপাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবে সে। আর সে রহমান ফকিলের সাহায্যে অনেকটা সফলও হয়েছে। কিন্তু তারিফ যেহেতু পুরোটা জেনে গেছে, তাকে পথ থেকে না সরানো ছাড়া বাঁচার কোনো উপায় নেই। অথচ তারিফকে পাওয়ার জন্যই এতদিন ধরে সবকিছু করে আসছে সে। আজ তাকেই শেষ করতে হচ্ছে। রাতে বাসায় ফিরে তারিফ শুয়ে পড়ে। অনেকটা পথ জার্নি করেছে, তাই এখন আর কারোর সাথে কোনো রকম আলোচনা বা কথা বলার ইচ্ছা বা শক্তি কোনোটাই নেই তার। ফার্জিয়া প্রতীক্ষা করছে কখন তারিফ ঘুমিয়ে পড়ে, আর এই ফাঁকে তাকে কাজটা সারতে হবে। হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে তারিফ। ফার্জিয়া ছুরিটা নিয়ে চুপি চুপি তারিফের ঘরে যায়। ক্রোধ আর হতাশায় খেয়ালি করেনি যে সে ঘরে আইরিন নেই, তারিফ একা ঘুমিয়ে আছে। ব্যাস, এবার ফার্জিয়ার কাজে আর কেউ বাধা দিতে পারবে না। ছুরিটা তারিফের বুক বরাবর তাক করে আঘাত করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ তার হাতটা ধরে ফেলে। তারিফের বুকের ওপর ছুরিটা মারতে যেতেই পেছন থেকে আইরিন ওর হাতটা ধরে ফেলে। আপা, তুমি কেন ভয় পেয়ে গেলে? কি করছো এখানে? এটা আমার ঘর, আমি যা খুশি করতে পারি। তুমি এত রাতে কি করছো? আমি এমনি এসেছিলাম।
হাতে কি এটা তোমার? কই, কিছু না তো। আমতা আমতা কেন করছো? আরে কিছু না আমার কাছে, এমনি তোমাদের সাথে কথা বলতে এসেছিলাম। ঠিক আছে, যা বলার কাল বলবো, এখন আমি যাই। কোনোভাবে ম্যানেজ করে কেটে পড়ে ফারজিয়া। আইরিন আর ছোট বোনের কর্মকাণ্ড কিছুই বুঝতে পারে না, কিন্তু কিছু একটা তো আছেই এর মধ্যে। পরের দিন সকালে ফারজিয়ার ঘুম খুব তাড়াতাড়ি কেটে যায়। পেটের ভেতর প্রচুর পরিমাণে ব্যথা অনুভব করতে লাগল সে। ব্যথাটা ক্রমশ বেড়েই চলছে। আল্লাহ ঘুমাবো, এটা কি হয়ে গেল আমার? ওর চিৎকার শুনে সবাই ঘরের ভেতর ছুটে আসে। আরে এত সকাল সকাল কি হলো আবার? জানি না, খুব ব্যথা করছে পেটের ভেতর। কিন্তু ওর ডেলিভারি ডেট তো আর অনেক দেরিতে। তারিফের মা বনে, জানি না, কিছু তো একটা প্রবলেম হচ্ছে। ঘরে এসে এসব আলোচনা কি না করলেই নয়? ওকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। আইরিন বলে ওঠে। একটু পর অ্যাম্বুলেন্স চলে আসে। তারিফ আইরিনকে ওর সাথে নিয়ে হসপিটালে যায়। এরপর হসপিটালে। কি খবর ডাক্তার? খারাপ কিছু কি? ডাক্তার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আরে চুপ করে কেন আছেন? কিছু তো বলবেন নাকি? আপনাদের জন্য একটা বড় অদ্ভুত নিউজ আছে, দুঃসংবাদও বলতে পারেন। আইরিন এগিয়ে আসে। কি হয়েছে ডাক্তার? আপনার বোনের পেটের বাচ্চাটা অদ্ভুতভাবে পচতে শুরু করেছে। হোয়াট? আমরা জানি না এসব কিভাবে হলো। আর হ্যাঁ, বাচ্চাটার শরীরে অনেকগুলো খোঁচা খোঁচা দাগ পাওয়া গেছে। কথাটা তারিফের বুকে শেলের মতো বিদ্ধ হচ্ছিল। এদিকে অপারেশন থিয়েটার থেকে একজন নার্স ছুটে আসে। একটু ভেতরে আসুন স্যার, রোগীর কন্ডিশন ক্রিটিক্যাল। ডাক্তার ভয় পেয়ে ভেতরে ছুটে যায়। বাচ্চাটা অপারেশন করে কিছুতেই বের করা যাচ্ছে না। এটাকে বের না করতে পারলে রোগীর অবস্থা আরও ভয়াবহ হবে। বাচ্চাটা এভাবে গর্ভের ভেতরে থেকেই কি নিঃশেষ হয়ে যাবে? ডাক্তার কিছু বুঝতে না পারলেও ফারজিয়া খুব ভালো করে জানে তার সাথে এটা কেন হচ্ছে। ফকির সাহেবের দেয়া সূচ দিয়ে নিজের গর্ভের ভেতরে আঘাত করার ফলে আজ তার আর তার সন্তানের এই পরিণতি। কিন্তু এই অসহ্য যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারছে না ফারজিয়া। সে নিজেও জানে না এর থেকে কে আর কবে মুক্তি হবে তার। রাতে ফারজিয়ার পেটের ব্যথাটা আরও বেড়ে যায়। চিৎকার করতে গিয়েও কিছুতেই তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। পাগলের মতো আচরণ শুরু করে ফারজিয়া। সে তার হাতটা মুখের ভেতরে পুরে দেয়। আশ্চর্যজনকভাবে হাতটা বড় হতে থাকে তার। ফারজিয়ার হাতটা একেবারে পেটের ভেতরে চলে যায়। সে সজোরে একটা টান মারে, অমনি পেটের ভেতরে সমস্ত নাড়িভুড়ি মুখ দিয়ে বাহিরে বেরিয়ে আসে। নিজের চোখে সবকিছু ঝাপসা দেখতে লাগে ফারজিয়া। ফারজিয়ার নাক চোখ দিয়ে অনবরত রক্ত ঝরতে শুরু করল। সারা বিছানা রক্তে ভেসে যাচ্ছে। এরপর মার্জিয়ার দেহ ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। পরের দিন সকালবেলায় মার্জিয়ার বিভৎস লাশ খুঁজে পায়। সবাই তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। লোভ মানুষকে এভাবেই ধ্বংসের পথে ঠেলে দেয়। গল্পটা কাল্পনিক বটে, কিন্তু কালো জাদুর মতো অসৎ চেষ্টা এভাবে অনেক মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে, এটা সত্য, যার প্রমাণ আমরা বহুবার পেয়েছি। পুরো গল্পটা কেমন লাগলো জানাবেন প্লিজ। এই ছিল আজকের গল্প, কালো জাদুর অভিশাপ। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হঠাৎ ভূতের দেখার। পরের গল্পে আবার দেখা হবে এক নতুন ভয়ঙ্কর কাহিনী নিয়ে।